যিনি আমাকে বিয়ের আংটি পরিয়ে ঘরে তুলতে চেয়েছিল তাকে আমি রিজেক্ট করেছি। আমার কি নারী হিসেবে সেটার অধিকার নেই? এখন পর্যন্ত আমাকে তারা মৃত্যুর হুমকি দেয়। তারা আমাকে বলে আমার সরকার নাকি ওয়াদাবদ্ধ হয়েছে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমাদের গত 31/8/2025 তারিখে আমাদের একটা আদেশ দিয়েছিলেন বিজ্ঞ আদালত, যেটা দিয়েছিলেন যে উনার ল্যাপটপ, পাসপোর্টের ল্যাপটপ, মোবাইলের আপনারই ছিল পাসওয়ার্ড এবং চার্জার দেওয়ার জন্য, এবং আয়োকে বলেছিল যেন ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে যেন এগুলো বুঝে নেয়। কিন্তু আজকে রাষ্ট্রপক্ষ কোর্টকে মিসলিড করছে। মিসলিড করার পরে আমার যে মক্কেল আছেন উনি কোর্টকে অবগত করেন যে উনি অলরেডি যে তদন্ত কর্মকর্তা আছে তদন্ত কর্মকর্তাকে উনি ওনার পাসপোর্ট, ম্যাকবুক এবং মোবাইলের পাসওয়ার্ড এবং চার্জার দিয়েছেন এবং ওরা ওপেন করতে সক্ষম হয়েছেন এবং ওনারা ফরেন্সিকের জন্য সিআইডিতে পাঠিয়েছেন। এবং আজকে তদন্ত কর্মকর্তা একটা প্রতিবেদন দিয়েছেন, এই মর্মে প্রতিবেদন দিয়েছেন যে ওই ফরেন্সিক রিপোর্ট সিআইডিতে সম্পূর্ণ না হওয়ার কারণে উনি তদন্ত প্রতিবেদন কোর্টে দাখিল করতে পারছে না, যার জন্য সময় চেয়েছেন আর কি। এই মর্মে আর এবং আমাদের পাসপোর্টটা বলছে, এবং রাষ্ট্রপক্ষ বাধা দিয়েছেন যে পাসপোর্টটা এই মুহূর্তে দেওয়া যাবে না, ফরেন্সিক রিপোর্টটা আসুক তার পরবর্তীতে এই সিদ্ধান্ত নেওয়া হবে, যার কারণে বিজ্ঞ আদালত আজকে আমাদের পাসপোর্টের যে পিটিশনটা ছিল ওটা নামঞ্জুর করেছে। উনি জামিন পেয়েছে এপ্রিলের 29 তারিখে, তখন ওনাকে তখন দেয় নাই। তারপরেও আমরা যখন বিজ্ঞ আদালতে আবেদন করেছি, আবেদন করার পরেও 2 মাস অলরেডি চলে গেছে, তারপরে এটা ফরেন্সিক সম্পূর্ণ হয় না। এটা একটা মোবাইল এবং ল্যাপটপে ফরেন্সিক করতে 2 মাস সময়ের প্রয়োজন, এটা সবাই বুঝে গেছে। লেন্দি করার জন্য প্রচেষ্টা, লেন্দি বিচার প্রক্রিয়াকে আরো লেন্দি করার জন্য আসলে এটা করা হচ্ছে। প্রধান এখন প্রফেসর সারা বিশ্বে আমরা যাকে মানবাধিকারের জন্য প্রশংসা করি, আমরা ভেবেছিলাম আমাদের দেশের দ্বার কে ধরেছে এমন একজন ব্যক্তি যার উপরে আমরা ভরসা করতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে তাকে তার কাজ করতে দেওয়া হচ্ছে না। কারণ যেই ডিজি শফিকুর রহমান এখন নাকি তিনি আবার অন্য এক দেশের রাষ্ট্রদূত হয়ে গেছেন। কিভাবে হলেন আপনাদের কাছে আমার প্রশ্ন। আমার এখানে আদালতে একটা মামলা চলছে, সেই মামলায় তার নাম রয়েছে ডিজি শফিকুর, সেখানে সে বানোয়াট মিথ্যা কথা বলেছে, এগুলোর ইনভেস্টিগেশন হয়নি এখনো। কিভাবে তাকে অন্য একটা দেশের রাষ্ট্রদূত নিযুক্ত করা হলো? এটা তো আমার দেশের ভাবমূর্তি নষ্ট করে। যখন বিদেশিরা জানবে সেই লোক আবার অন্য দেশে বিগত সময় কাজ করতে গিয়ে এক মিশরীয় নারীকে যৌন হয়রানি করে আমাদের দেশে ফেরত পাঠানো হয়েছিল ডিজি শফিকুর রহমানকে, সেরকম একজন সেক্সুয়াল অফেন্ডার আমার দেশকে বিদেশে রিপ্রেজেন্ট করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলায় সে লেখে, কেমন করে সম্ভব হয়? কারণ আমার দেশের শাসন ব্যবস্থা, সরকার তাদেরকে এখনো নিয়ন্ত্রণ করছে সেই স্বৈরাচারী শক্তি। কারণ ডিজি শফিকুর রহমান সেই হাসিনার আমলে নিযুক্ত একজন ব্যক্তি, এবং তারা এখনো সেই স্বৈরাচারী বিভিন্ন ট্রিক্স ইউজ করে এই সরকারকে মিসগাইডেড করছে। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এরকম কোনোদিন হয়নি যে একজন কান্ট্রি টাইটেল হোল্ডার আমাকে বলছে যে মিস আর্ট বাংলাদেশ 2020, সেটা তো বহু বছর আগের কথা। এখন আমি মিস আর্ট বাংলাদেশ 2020 হই, আমি এখন মিস আর্ট বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর। এই বছর না, গত বছরও ছিলাম। আমার পরিচয়টা জানুন, তখন এমনি বুঝতে পারবেন যে কেন কূটনৈতিক মহলে আমাকে সম্মান করা হয়েছিল বা হবে বা হয়। এখন পর্যন্ত আমি অবাক হয়েছি যারা খ্রিস্টান ধর্মের এম্বাসির অন্য আমাকে জানিয়েছে যে তারা চার্চে গিয়ে আমার জন্য দোয়া করেছে। এতখানি সহমর্মিতা যদি ভিন্ন ধর্মের মানুষ দেখাতে পারে, তাহলে আমার দেশের আমার ধর্মের মানুষরা কোথায়? আমার প্রশ্ন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সারা বিশ্বের যারা এই ভিডিওগুলো দেখতে পাবে সবার কাছে আমি শুরুতেই জানাচ্ছি, আজকে আমি সিএমএম আদালতে দাঁড়িয়ে আছি শুধুমাত্র সুবিচার চেয়ে। আমার দেশের কাছে এবং এই আদালতের কাছে আমার একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, আমার মৌলিক মানবাধিকারটা আমাকে দিন। কিন্তু আমি আজকে অবাক হয়েছি যে আদালতের ভেতরে যেখানে আসলে শাসন ব্যবস্থা চলে সেখানে কেমন মিথ্যাচার হয়। কারণ আমার সাথে অলরেডি হচ্ছে যিনি ইনভেস্টিগেশনে আছেন সেই ব্যক্তি খুবই ভদ্র একজন মানুষ, ডিবির একজন পার্সন, তার সাথে আমার কথা হয়েছে। তারা আমার যে ফোন এবং ল্যাপটপ আছে সেগুলো অন করতে পেরেছে, চার্জ দিতে পেরেছে, আমার কাছ থেকে পাসওয়ার্ড জেনেছে, আমাকে জানিয়েছে যে আমরা আপনার ডিভাইসগুলো ওপেন করতে পেরেছি। এবং সত্যি যেটা বলবো, আমার এই যে যতখানি প্রসেস ছিল এখন পর্যন্ত শুরু থেকে, আমাকে যেই ডিবি নিয়ে গেছে, আমাকে যেই জেলে নেওয়া হয়েছে, আমাকে যেই সংবাদ কর্মীদের মুখোমুখি করা হয়েছে, প্রতিটি মানুষ পানির মতো পরিষ্কার ভাবে দেখতে পেয়েছে যে আসলে আমার বিরুদ্ধে শুধু মিথ্যাচারী, আমার কোনো অন্যায় নেই। এবং সবার আমার প্রতি সত্যি বলতে একটা সিম্প্যাথি এমপ্যাথির জায়গাও রয়েছে। এবং সেই ব্যক্তিরাও আমাকে বলেছে যে আমরা সিআইডি থেকে খবরটা পাওয়ার সাথে সাথেই আপনাকে সহায়তার চেষ্টা করব। অথচ আজকে আদালতে শুনলাম যে আমার দিক থেকে নাকি পাসওয়ার্ড চার্জার দেয়া হয়নি। মানে এটা আসলে কেমন মিথ্যাচার। এবং আমি আমার ডিভাইস ফেরত চাই, আমি কেন দিব না পাসওয়ার্ড? আমি চাই
আমার প্রয়োজনে, আমার কাজের জন্য প্রয়োজন। এবং আমি দেখেছি যে শুরু থেকে যে ডিএমপির স্টেটমেন্টটা ছিল আমাকে নিয়ে, বলা হয়েছিল মেঘলা আলম। আদালতে এসে শুনি পিপি বলছেন মেঘলা আলম। আমার নাম মেঘনা আলম। বাংলাদেশ একটা সুন্দর দেশ, নদীমাতৃক দেশ। আমাদের সংস্কৃতি, আমাদের এনভায়রনমেন্টের সাথে এই মেঘনা নামটা জড়িত, অথচ এই নামটা তারা উচ্চারণ করতে পারছে না, লিখতে পারছে না। এত ইনভেস্টিগেট করে আমার পরিচয়ই যদি না জানে, তাহলে আমার অন্যায় তারা কিভাবে বুঝবে, কিভাবে ইনভেস্টিগেট করবে? আমাকে পরিচয় দিচ্ছে মডেল, অথচ আমার প্রফেশন হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষক। আমি শুধুমাত্র যে মিস বাংলাদেশ আর্ট 2020 সালে হয়েছি তাই নয়, গত 2 বছর ধরে আমি মিস আর্ট বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর। ন্যাশনাল ডিরেক্টর মানে কি, এই আন্তর্জাতিক যে কম্পিটিশনটা হয় সেখানে এখন আমি জাতীয় যে সংস্থা যেটা রান করে সেই পার্সনটাই আমি এটার এখন হেড। তো আমার এই পরিচয়টা গোপন করে আমাকে একটা মডেল হিসেবে উপস্থাপন করে যে এই বিচার ব্যবস্থা, তারা তো আসলে আমার সম্পর্কে কিছুই জানে না। তারা কিভাবে ইনভেস্টিগেট করছে, তারা কিভাবে বিচার কার্যক্রম করছে, সেই প্রশ্নটা আসলে আমি মানুষের কাছে রাখলাম। আমার দেশে অসংখ্য মানুষ মিথ্যা মামলায় হয়রানি হয়, অসংখ্য মানুষ সুবিচার পায় না। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার নিজের জন্য নয়, আমার লড়াই আমার বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য। আমরা বারবার নিজেদেরকে বিদেশিদের হাত থেকে রক্ষা করেছি, একবার নয় বহুবার। এটা আমাদের রক্তের সাথে মিশে আছে। আমরা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ছিলাম, তারপর যখন অবিভক্ত বাংলাদেশ ছিল সেই সময় আমরা পাকিস্তানের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করেছি, আমরা ভারতীয় আগ্রাসন থেকে আমাদের দেশকে মুক্ত করেছি, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। এখন এই 2025 সালে কেন বলা হবে যে সৌদি আরবের কোনো এক প্রভাবশালী ব্যক্তির ইশারাতে আমার দেশের ন্যায় বিচার বন্ধ হয়ে থাকবে? এটা তো হতে পারে না। এবং সেই ব্যক্তিকে আমি রিজেক্ট করেছি, রিজেক্ট। এটা পরিষ্কারভাবে ক্লিয়ার হওয়া প্রয়োজন। সেই ব্যক্তি যিনি আমাকে বিয়ের আংটি পরিয়ে ঘরে তুলতে চেয়েছিল, তাকে আমি রিজেক্ট করেছি। আমার কি নারী হিসেবে সেটার অধিকার নেই? কেন আমাকে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে? আমার প্রশ্ন জাতির কাছে। এখন পর্যন্ত আমাকে তারা মৃত্যুর হুমকি দেয়। তারা আমাকে বলে আমার সরকার নাকি ওয়াদাবদ্ধ হয়েছে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিভাবে আমার সরকার সেই ওয়াদা করে বিদেশি মানুষের কাছে, আমি জানতে চাই। এখন পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্ট আসেনি আদালতে। কেমন করে আদালতের শাসন কার্য শুরু হওয়ার আগেই তারা আমাকে রায় জানাচ্ছে বিদেশ বসে? আমার জাতির কাছে সেই প্রশ্ন রইল। বাংলাদেশের ভাবমূর্তি চক্রান্ত করে স্বৈরাচারের সময়ে কিছু মানুষ এখনো বিচার ব্যবস্থায় ঢুকে নষ্ট করছে। আজ থেকে নতুন না, সেই 2014 সালে প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজে প্রতিযোগিতা করে আমাকে খুঁজে এনেছিলেন তার সাথে আয়ারল্যান্ড সফর সঙ্গী হওয়ার জন্য। সেই সময় প্রফেসর মোহাম্মদ ইউনূসের নিজের ভাইয়ের ছেলে আমাকে রেফার করেছিলেন। আমার যদি কোয়ালিটি না থাকতো, আমার যদি জ্ঞান না থাকতো, তাহলে 2014 সালে এই সুযোগ আমি নিশ্চয়ই পেতাম না। অথচ ইসার সাথে আমার দেখা হয়েছে এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময়। তাহলে তার কাছে পরিচিত হয়ে আমার আন্তর্জাতিক পরিচিতি খ্যাতি পাওয়ার কিছু নেই, বরঞ্চ তিনি তার জায়গায় বারবার করে একজন মিস বাংলাদেশ এসেছেন, একজন মিস বাংলাদেশ এসেছেন বলে নিজেকে জাহির করেছেন তার আন্তর্জাতিক মহলে। আমি ধিক্কার জানাই সেই বিচার ব্যবস্থায় যেখানে মিথ্যা বলা হয় আদালতে দাঁড়িয়ে। যদি ইসা আল দুহাইলানের মধ্যে 0.1% হিউম্যানিটি বলে কিছু থাকে, আমি তাকে অনুরোধ করব আমাকে এই হয়রানি থেকে মুক্ত করেন, মুক্ত করেন। থ্যাংক ইউ।